সারা দেশ জুড়ে অমিত শাহের পদত্যাগ নিয়ে ছাত্র যুবরা কিন্তু আন্দোলনে নেমে গিয়েছে। এর আগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে তারা আন্দোলন করেছিল, তারা জয়ীও হয়েছিল। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে বাধ্য হয়েছিল। এবার তারা পড়েছেন অমিত শাহকে নিয়ে, এবং এর সাথে সাথে যে খবরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশান্ত কিশোর সহ যে 3টি উপনির্বাচন হলো 3টি রাজ্যে, গুজরাট, মধ্যপ্রদেশ এবং বিহারে, সেখানে দুটিতেই বিরোধীরা জয়লাভ করলেও গুজরাটের একটি মাত্র আসনে শুধুমাত্র বিজেপি জিতেছে। এই নিয়ে আলোচনা তো করবই আজ রাতে আমাদের যে থার্ড আই অনুষ্ঠান হয় এনকে ডিজিটালে, সেখানে। কিন্তু সবাইকে একটা কথা বলে দিতে চাই, দুটো চ্যানেলকে গুলিয়ে ফেলবেন না। গুলিয়ে ফেলবেন না এই কারণে, দুটো চ্যানেলের খবরের পরিবেশনের ধরন, খবর সিলেকশনের ধরন একটু আলাদাই হবে। তাই যারা এনকে ডিজিটাল সাবস্ক্রাইব করে রেখেছেন এবং বংবাদকে সাবস্ক্রাইব করেননি, তারা আগেই সাবস্ক্রাইব করে নিন দু ধরনের খবর পাওয়ার জন্য। বঙ্গের সংবাদ, বংবাদে আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি এক্স ফ্যাক্টরের দ্বিতীয় পর্ব। দেশের লাগাম ছাড়া জনসংখ্যা বাড়ছে, বিশেষ করে গোবলয়ে। দক্ষিণ ভারত, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে জনসংখ্যা যখন নিম্নগামী, তখন গোবলয়ের জনসংখ্যা উদ্বেগজনকভাবে বাড়লেও সরকার সেই জনসংখ্যা নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছেন বলে আমরা অন্তত জানতে পারিনি। বরং জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে দেশের সাংসদ সংখ্যা বাড়াতে আগ্রহী হয়ে উঠেছেন বর্তমান সরকার। সরকার যখন জানেই যে জনসংখ্যা বিপদসীমার বাইরে চলে যাচ্ছে, হু হু করে বাড়ছে জনসংখ্যা, তাহলে সেই অনুপাতে স্কুল, কলেজ, হাসপাতালের সংখ্যাও বাড়ছে না কেন? বিশেষ করে গোবলয়ের একটা সমস্যা কি জানেন? গোবলয়ে ধর্মান্ধতা খুব চলে, অর্থাৎ ধর্মের নামে, জাতের নামে, এসবের নামে ভোট খুব চলে। তাই এই যে স্কুল বাড়ছে না কেন, কলেজ বাড়ছে না কেন, হাসপাতাল বাড়ছে না কেন, এই প্রশ্নগুলো কিন্তু গোবলয়ের মানুষ তোলেন না। তারা প্রশ্ন তোলেন ধর্ম নিয়ে বেশিরভাগ মানুষ। তাই এখান থেকে বিজেপি অনায়াসে জিতে চায়। তবে এই গোবলয় জনসংখ্যা যে বাড়ছে, তাতে উন্নয়নটা না বাড়লেও সরকার কেন শুধু সাংসদদের সংখ্যা বাড়াতেই আগ্রহী হয়ে উঠেছে? দেশের জনগণনা সদ্য শুরু হয়েছে, সেই কাজ সম্পূর্ণ হওয়ার আগেই কেন ডিলিমিটেশন বিল আনার তোড়জোড় চলছে? আর দেশের নাগরিক কারা, এটা কারা ঠিক করে দেবে? ঠিক কোন দস্তাবেজ থাকলে বৈধ নাগরিক বলে গণ্য করা হবে, এটাও স্পষ্ট করে জানানো হচ্ছে না। ভোটার, আধার, প্যান এসব ছেড়েই দিন, পাসপোর্ট পর্যন্ত বৈধ নাগরিকত্বের নথি হিসাবে গৃহীত হচ্ছে না। জনগণনা হচ্ছে, কিন্তু দেশের জনগণ কারা সেটাই তো নির্ধারিত হচ্ছে না। অর্থাৎ নাগরিকত্ব কার আছে সেটা কিভাবে প্রমাণ হবে? সেইটা প্রমাণ হওয়ার জন্য কোনো নথিকেই তারা গ্রাহ্য করছে না। যখন পুরো দেশের মানুষ জানেই না তারা এই দেশের নাগরিক, এটা সরকার মেনেই নিয়েছে, তখন তো জনগণনা হওয়া উচিত। আগে জনগণকে নির্ধারিত করা উচিত কারা দেশের জনগণ, তারপরে তো জনগণনা হওয়া উচিত, তারপরে ডিলিমিটেশন বিল, তারপরে তো সাংসদ সংখ্যা বাড়ানো বা কমানোর প্রশ্ন আসবে। আসলে 2029-এর নির্বাচনের আগে যদি ডিলিমিটেশন বিল পাশ করিয়ে জনসংখ্যার ভিত্তিতে সাংসদ সংখ্যা না বাড়ানো হয়, তাহলে বিজেপির কেন্দ্রীয় সরকারে ফেরবার আর কোনো পথই খোলা থাকছে না। কেন এই কথা বলছি এবার একটু বিস্তারিত জানাই। এমনিতেই কেন্দ্রে বিজেপি আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল নয়। 2024-এর নির্বাচনে সাম, দাম, দণ্ড ভেদ, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন সব কাজে লাগিয়েও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ানদের সমর্থনে এখন মোদীর সরকার চলছে। আরও অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দলের সমর্থন আছে অবশ্য। এর মধ্যে যদি দুটো বড় দল এনডিএ থেকে সমর্থন তুলে নেয়, তাহলে এখনই সরকার পড়ে যাবে। তবে যদি আগামী লোকসভা পর্যন্ত মোদী সরকার কোনো রকমের টিকেও যায়, 29-এর পর এনডিএ জোট সঙ্গীদের আর ধরে রাখতে কিন্তু বিজেপি পারবে না। বর্তমানে বিজেপির সাংসদ সংখ্যা 240, মোট সাংসদ লোকসভায় 543 জন। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার হয় 272 জন সাংসদ। এখনই বিজেপির কম রয়েছে 32 জন সাংসদ। নীতিশ, নাইডু, চিরাগ পাসওয়ান এবং অন্যান্য দল মিলিয়ে সরকার চলছে। চন্দ্রবাবু এবং চিরাগ পাসওয়ানের সমর্থন আগামী দিনে বিজেপি পাবে বলে মনে হচ্ছে না। শিবসেনা শিন্ডে যে গোষ্ঠী আছে,
সেই গোষ্ঠীও বিজেপির উপরে সন্তুষ্ট নয়, এনসিপিও নয়। উপরন্তু এখন যে দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি বিরোধিতা শুরু হয়েছে, এর ধারাবাহিকতা যদি বজায় থাকে, যতই নির্বাচন কমিশনকে কবজা করা হোক, বিজেপি এখনকার 240 যে সাংসদ আছে তার মধ্যে অন্তত খান 30 আসন তারা খোয়াবেই। মোদির জনপ্রিয়তায় ব্যাপক ভাটা পড়েছে, প্রতিষ্ঠান বিরোধিতা চাগাড় দিচ্ছে, কিন্তু দেশ জুড়ে প্রধানমন্ত্রীর পদে নতুন মুখ সামনে আনতে হবে। এই দেশ জুড়া প্রতিষ্ঠান বিরোধিতা আটকাতে হলে মানে নতুন একটা মুখ চাই। মোদির মুখ আর কেউ পছন্দ করছে না। একটা সমীক্ষা বলছে যে 85% মানুষ মোদিকে আর দেখতে চাইছে না। এমনকি আসাম থেকেও যে খবর পাচ্ছি যে বন্যার মানে চলছে আসামে, ভয়াবহ বন্যা, গবাদি পশু থেকে শুরু করে সাধারণ মানুষ মানে তারা বিপর্যস্ত, রাস্তাঘাট ভেঙে চৌচির। সেখানকার ডবল ইঞ্জিনের সরকারের ব্যাপারে কোনো হেলদোল নেই। এটা নিয়েও আমরা খুব শিগগিরই অনুষ্ঠান করব। দেখুন, মানে এই যে প্রতিষ্ঠান বিরোধীদের আটকাতে হলে মোদির মুখকে বদল করতে হবে। মোদিকে আর দেশের মানুষ চাইছে না। 100 জনে 85 জনই চাইছে না যে মোদি আর প্রধানমন্ত্রী থাকুক। কিন্তু এই মুখ বদল করতে হলেও সেখানেও কিন্তু জোর ক্যাচাল শুরু হয়েছে গুজরাট লবি বনাম RSS এবং অবশিষ্ট বিজেপির মধ্যে। এইসব থেকে উদ্ধার পেতেই ডিলিমিটেশন বিলটা আনা খুব জরুরি হয়ে পড়েছে বিজেপির কাছে। ডিলিমিটেশন অর্থাৎ সাংসদ আসনের পুনর্বিন্যাস। এখন যেমন 7 বা 8টা বিধানসভা আসন নিয়ে এক একটি লোকসভা কেন্দ্র হয়, বিজেপির যুক্তি জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে লোকসভা আসন নির্ধারিত হোক। এর ফলে যেসব রাজ্যে জনসংখ্যা কম সেই রাজ্যের লোকসভা আসন কমে যাবে, আবার যেসব রাজ্যে জনসংখ্যা অনেকটাই বেশি সেখানেও কিন্তু সাংসদ সংখ্যা অনেকটা বেড়ে যাবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো এবং পশ্চিমবঙ্গের মতন রাজ্যগুলোতে যেহেতু জনসংখ্যা বৃদ্ধির হার কম, সেই কারণে এই সব রাজ্য থেকে সাংসদ কম যাবেন লোকসভায়। আর বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানের মতন রাজ্যগুলোতে যেহেতু জনসংখ্যার হার অনেক বেশি তাই এবং জনঘনত্বও খুব বেশি, তাই এই সব রাজ্যগুলো থেকে অনেক বেশি রিপ্রেজেন্টেশন থাকবে লোকসভায়। আর এইসব গোবলীয় রাজ্যগুলোতে যেহেতু ধর্ম জাতপাতের বিষয়গুলোই রাজনীতিতে বেশি গুরুত্ব পায়, তাই বিজেপির সংগঠন এবং জনসমর্থনের এখানে স্বাভাবিকভাবে বেশি। ফলে ডিলিমিটেশন বিল পাস হলে দক্ষিণ ভারত কিংবা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত দলগুলোর আগামী 50 বছরেও তারা আর মসনদ দখল করতে পারবে না, কারণ তাদের সাংসদ সংখ্যা কমে যাবে। উল্টো দিকে গোবলীয় রাজ্যে কিন্তু সাংসদ সংখ্যা বেড়ে যাবে। আর গোবলীয় রাজ্যে সাংসদ সংখ্যা বাড়া মানে বিজেপির নাম্বার বাড়া। যেটা 240 এখন পেয়ে আছেন সেটা হয়তো 1 লহমায় 340 হয়ে যেতে পারে। এটাই তো আসল উদ্দেশ্য। মানে সেই কারণেই কিন্তু দক্ষিণ ভারত এবং পশ্চিমবঙ্গের মতন রাজ্যগুলো থেকে এই ডিলিমিটেশন বিলের তীব্র বিরোধিতা উঠেছে। পেশ করতে গিয়েও কিন্তু ব্যাক গিয়ার দিতে হয়েছে বিজেপিকে। ডিলিমিটেশন বিল পেশ হলে বর্তমান শরিকদের মধ্যে ফাটল ধরবার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর তরফে এই বিলের বিরোধিতা করাও হতে পারে, তার কাছে অন্য কোনো রাস্তাও নেই। বিরোধিতা হতে পারে চিরাগ পাসওয়ানের তরফ থেকেও। সেই ঘাটতি মেটাতে তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদকে ব্যাকআপে রাখা হয়েছিল, কিন্তু যদ্দূর জানা গিয়েছে 3 জন নয় 20 জন তৃণমূল ত্যাগী বিধায়ক নন, অন্তত 7-8 জন ফিরতে চাইছেন কালীঘাটে। এমপিদের মধ্যে 7-8 জন কালীঘাটমুখো হতে চাইছেন। ফলে ডিলিমিটেশন বিল যদি পাস না হয়, এবং যার সম্ভাবনাই বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, মহিলা সংরক্ষণ বিলের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য, তাহলে কিন্তু বেকায়দায় পড়বে বিজেপি। এদিকে বিজেপির চাণক্য বলে পরিচিত অমিত শাহের পদত্যাগের দাবি ক্রমশ জোরালো হয়ে উঠছে সারা দেশে। এজেন্সিগুলোকে কাজে লাগানো হোক বা সেন্ট্রাল ফোর্সের অসৎ ব্যবহার হোক কিংবা নির্বাচন কমিশনের জারিজুরি, মানে পিছনে কিন্তু মাস্টার মাইন্ড নাকি অমিত শাহ। এই যে সারা দেশে বিরোধীদের বাড়িতে ইডি পাঠানো, সিবিআই পাঠানো এবং মানে কি বলবো তাদেরকে ব্ল্যাকমেল করা, এই সবগুলো কিন্তু নাকি অমিত শাহের নির্দেশেই চলছে, ওনার আঙুলের মানে অঙ্গুলি হেলনেই চলছে। রাজ্যে রাজ্যে বিধায়ক কেনাকাটা করে নির্বাচিত সরকারগুলোকে ফেলে বিজেপি সরকার গঠনের মূল কারিগর নাকি এই অমিত শাহ। এছাড়াও সরকারের তরফে আনা বিভিন্ন বিল
বিভিন্ন বিল পাশ করানোর ব্যাপারে ফ্লোর ম্যানেজমেন্ট থেকে শুরু করে সংসদের বাইরের সব ম্যানেজমেন্ট, কোর্ট আনকোর্ট সব ম্যানেজমেন্ট বুঝে নিন অমিত শাহ এতদিন করে এসেছে। কিন্তু তিনি নিজেই ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, পেলেট গান চালানোর জন্য সর্বোপরি বেছে বেছে আন্দোলনকারীদের এবং তাদের পরিবার পরিজনদের পুলিশি হেনস্থার কারণে কিন্তু বিপাকে পড়েছেন। এবং এই বিপাকে পড়ে তিনি কিন্তু তার নিজের ঘরে খিল এঁটে বসে আছেন। এই অবস্থায় ডিলিমিটেশন বিল, ওমেন রিজার্ভেশন বিলের মতো স্পর্শকাতর বিলগুলো আনতে ভয় পাচ্ছে বিজেপি সরকার। এমনকি অমিত শাহ সংসদ ভবন পর্যন্ত মারাচ্ছেন না। দীর্ঘ 12 বছরের শাসনকালে এই প্রথম বিজেপি বিরোধী পক্ষকে কিন্তু এবার ভয় পেতে শুরু করেছে। ছাত্র যুবদের ভয় পাচ্ছে, কৃষকদের ভয় পাচ্ছে। এক আকেলা সব পে ভারী বলে সিনা ঠোকা নরেন্দ্র মোদীকে ছাত্র যুবদের ম্যানেজ করতে ইনস্টাগ্রামে রিলের পর রিল বানিয়ে যেতে হচ্ছে রাতের পর রাত জেগে। তবুও কি ড্যামেজ কন্ট্রোল হচ্ছে? কলকাতা, পাটনা, এলাহাবাদ, দিল্লি, মুম্বাই বর্তমান শাসকের বিরুদ্ধে উত্তরোত্তর বেড়ে চলা জনরোষ দেখে সেটা কিন্তু মনে হচ্ছে না যে ড্যামেজ কন্ট্রোল আদৌ হচ্ছে। বাধ্য হয়েই প্রায় শুভেন্দু অধিকারীর মতন নেতাদের শুক্রবারই তত্ত্ব আনতে হচ্ছে, তসলিমা নাসরিনকে আনতে হচ্ছে, আর পরিকল্পিতভাবেই জয় গোস্বামীকে হ্যাটা করাতে হচ্ছে। অর্থাৎ দেশ জুড়ে বেড়ে চলা অ্যান্টি ইনকমবেন্সি ঠেকাতে হাতিয়ার সেই পুরনো হিন্দু আর মুসলমান। হিন্দু মুসলমান বিবেককে হাতিয়ার করতেই হচ্ছে বিজেপিকে, এছাড়া উপায় নেই। দেশভক্তি চলে গিয়েছে, দেশভক্তি মানুষ বুঝে গিয়েছে যে যখন আমাদের অনুপ্রবেশকারী নিয়ে বাঙালিদের গালাগালি দেওয়া হয়, বাঙালিদেরকে কুকথা বলা হয়, তখন পাকিস্তান থেকে কয়েকজন লোক কিভাবে পেহেলগাঁওতে ঢুকে গেল, অনুপ্রবেশ করে গেল এবং করে তারা অসংখ্য মানুষকে মেরে কিভাবে আবার পাকিস্তানে ফিরে গেল। তাই দেশভক্তি কিন্তু মানুষ আর নিচ্ছে না, এই একমাত্র হাতিয়ার হিন্দু মুসলমান। কিন্তু ছাত্র যুবদের আন্দোলনে মুহুর্মুহু স্লোগান উঠছে, জব জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলিম করতা হ্যায়। আর এই স্লোগান হু হু করে সারা দেশে ছড়িয়ে পড়েছে ইউটিউব চ্যানেলগুলোর দৌলতে। তাই সব দেখে শুনে মনে হচ্ছে এই বিজেপি সরকার 29 পর্যন্ত যদিও বা টিকে যায়, 29-এর লোকসভা নির্বাচনে দেশে সরকার পরিবর্তন করেই ছাড়বে দেশের মানুষ। আজ এবেলা এই পর্যন্তই। দেখা হবে রাত্রে এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠানে। আমরা কিন্তু সবচেয়ে কারেন্ট টপিক, যেটা হট টপিক, যে প্রশান্ত কিশোরের জেতা বিরোধীরা নিজেদের জয় মনে করছেন। মধ্যপ্রদেশ এবং বিহারে বিরোধীরা জয়ী হয়েছে, গুজরাটে যথারীতি বিজেপি জয়ী হয়েছে। এবং এখানে অনেকগুলো পয়েন্ট আছে যে গুজরাটের রেজাল্ট দুপুরের মধ্যেই পেয়ে গিয়েছিলাম আমরা, আর 2 রাজ্যে যেহেতু বিরোধীরা জিতেছে সেখানে রেজাল্ট আসতে দেরি হয়েছে, ঠিক পশ্চিমবঙ্গের মতন করে। এটা কিন্তু খুব জল ঘোলা হচ্ছে। এবং আপনাদেরকে বলে রাখি যে ব্যালট পেপার ফিরিয়ে আনার জন্য আবার কিন্তু নতুন করে আন্দোলন শুরু হচ্ছে দিল্লিতে 16 তারিখ। এই আন্দোলনের পর আন্দোলন যেভাবে আছড়ে পড়ছে দিল্লির বুকে, তাতে কিন্তু শাসক দল সন্ত্রস্ত বলবো না, ভীত, ঘরে ভয়ে তারা ঘরে ঢুকে গিয়েছেন, তারা বেরোতে পর্যন্ত পারছেন না। তার উপরে কঙ্গনা রানাওয়াতের মতন অশিক্ষিতা এবং অভদ্র মহিলার বিভিন্ন রকম রিলস আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীকে এসে বলতে হচ্ছে আমি আপনাদের মাফ করে দিয়েছি, কিন্তু আপনি মাফ করবেন কি? আপনার মাফ চেয়েছে কে? আপনার কাছে কেউ মাফ চায়নি। আপনি বরং মাফ চান যে বাচ্চা ছেলে মেয়েদের উপর লাঠি চালিয়েছেন, পেলেট গান চালিয়েছেন, এমনকি বিহারে AK-47 দিয়ে গুলিও চালিয়েছেন। এর জন্য তো ক্ষমা আপনার প্রার্থনা করা উচিত। আপনি মাফ করবার কে দেশের বাচ্চাদের? আজকে এই বিষয়গুলো নিয়ে রাত্রে আসবো আপনাদের সাথে। এনকে ডিজিটালের পর এই বংবাদ অনুষ্ঠান বা বংবাদ চ্যানেলটিও আপনারা পছন্দ করছেন। গতকাল যেভাবে মানুষ আমাদের ভিডিও খুঁজে খুঁজে দেখেছেন, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবেলা। দেখা হবে রাত 8টায় এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। নমস্কার।